আমাদের কি সাজেশন বের হয়েছে কোন সাজেশন? আমাদের ফাইনাল পরীক্ষার জন্য স্যার? ফাইনাল পরীক্ষার জন্য আলাদা করে কি সাজেশন বার হয়? আহ, টেস্ট জানতাম তো, পেপারের হ্যাঁ। কথা মনে হয় বলছে ওটা কি স্যার। ও সাজেশন টেস্ট। জি নাকি? জি, টেস্ট। টেস্ট পেপার স্যার, টেস্ট পেপার। সেগুলো তো আমি বলতে পারবো না, ওগুলো আমি ইউজও করি না, সেটা তোমরা কেউ বলতে পারবা। ওগুলো লাগবে কেন? হুম। এমনিতে স্যার সহায়ও কিনতে হিসেবে কিনতাম। সেটা তাহলে দোকানে গিয়ে কিনবা, তোমার যদি পড়ার ইয়া থাকে, মনে হয় যে পড়বা, তাহলে কিনতে পারো। হুম। কারণ ওগুলোর বিষয়টা আমি ওকে ঠিক জানি স্যার। না। হ্যাঁ। আর ওগুলো লাগবেও কেন বলো? তোমার যা বই আছে, আমি যা দিচ্ছি, ওগুলো পড়লেই তো হয়ে যাবে। ওকে স্যার। স্যার আপনি যে গুগল ক্লাসরুমে টু ড্যাফোডিলস আর হচ্ছে গুড মোরের পার্ট বি দিতে চাইছিলেন, দেননি তো এখনো। বলেছি তোমার জন্য লাগবে, তাই তো? আমার খেয়ালই নেই, তুমি একটু মেসেজ দিও আমাকে। আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়ছিলাম হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার, তাই তো? জি স্যার। আচ্ছা, তো আমরা মনে হয় কিছু বাকি আছি, ওটা শেষ করে ফেলবো আজকে। তোমরা কি বাকি পড়ে স্যার, ফেলছো? হুম। স্যার আজকে বৃহস্পতিবারে বলছিলেন যে যে পার্ট বি তে যার যে সমস্যাগুলো আছে ও, ওগুলো হ্যাঁ আলোচনা হ্যাঁ করবেন। হ্যাঁ, সেটাও ঠিক। ও, এই জায়গায়, তাই তো? এই প্যাসেজগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, সেগুলো বলছিলাম একটু আগে কভার আপ করবো, তাই না? হুম। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। তো বলতে থাকো যদি কারো কোনো প্রবলেম থাকে। আর এগুলোর কি অবস্থা বলো তো? এই এই পড়াগুলোর আগামীকাল যেহেতু পরীক্ষা নেওয়ার কথা আছে, রাইটিং প্রসেস, প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট এবং লেটার্সের ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো কি অবস্থা? সবাই কি আমরা পড়েছি? হুম। স্যার সব করা হয় নাই, এন কোর্স এক্সাম চলতেছে তো। এই স্যার পড়া কিছু কিছু হয়েছে, আবার মানে এখন আগে পড়া আছে। আগে দেরি করবা, এখন দেরি করবা, আর পরে গিয়ে হামলাবা। বুঝতে পেরেছো? হামলানো বুঝো? হইচই করা, চিৎকার করা। এখন দেরি করবা, এখন তোমাদের তো সময় আছে ব্যাপক, তাই না? শুধু পরীক্ষার আগে গিয়ে যখন পরীক্ষার ইয়া করবো, তখন বুঝতে পারবো স্যার এত পড়া কবে পড়বো, কিভাবে পড়বো। হুম। এগুলো কতদিন ধরে পড়া দেওয়া পড়তে মানে দেওয়া হচ্ছে এবার নিয়ে মনে হয়। এই যে এগুলো বিশেষ করে এসে পর্যন্ত ব্রিফ শর্ট, এগুলো নিয়ে মনে হয় 3 বার দেওয়া দেওয়া হলো। লেটারও এর আগে কয়েকবার টাইম দেওয়া হয়েছিল। এখনো যদি বলো যে স্যার পড়তেছি, তাহলে সেই পড়াটা কবে? বলো। এখন কিছু মনে হবে না, টাইম তো এখন বুঝতে পারতেছো না টাইম কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে? অতএব আমি পরীক্ষা আগামীকাল নিচ্ছি, যাদের দেওয়ার তারা দিবা, না দেওয়ার তাদের যাওয়ার, যাদের যথেষ্ট সময় আছে পরে পরে নিও। ঠিক আছে তো? পরে সময় আছে যেহেতু, তোমাদের কাছে মনে হচ্ছে প্রচুর সময় আছে এখনো, স্যার আমরা পরে পড়ে নিব, কালকে টেস্টটা নিব, দয়া করে টেস্টটা দিও যাদের পড়া দেওয়া মানে পড়া হয়েছে। আর যাদের দরকার নেই, তাদের আমার দরকারও নাই। তাদের সাথে চলতে গেলে আমি বিপদে পড়ে যাব, শেষে গিয়ে আমার সমস্যা হয়ে যাবে। কারণ এই পড়া আমি আর দ্বিতীয়বার মানে দিচ্ছি না। এই লেটার পর্যন্ত শর্ট এবং ব্রিফ, এরপর দিব ব্রড। হ্যাঁ, অতএব যেটা একবার শেষ হয়ে যাচ্ছে, সেটা দ্বিতীয়বার আর পড়ার কোনো সুযোগ আছে বলে তুমি মনে করো না। এটা আমি বারবার বলছি। এই কথাগুলো একটু লিখে রাখো খাতায়, যে কি পরিমাণ সময় তুমি নষ্ট করতেছো। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আর কথা বলছি না, সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা, তো এখন বলো। স্যার এক্সামটা কত মার্কসের হবে? সেটা আমি যত মার্কসের নিই, সেটা নিয়ে সমস্যা না, তোমাকে সবগুলো কোশ্চেন আনসার পড়তে হবে যেগুলো আমি দিয়ে দিয়েছি। কারণ এখন আমি বলে দেওয়া মানে তুমি পড়বে না, তোমার কথা হচ্ছে তুমি পড়বা,
আমি 1 মার্কেরও পরীক্ষা নিতে পারি, 20 মার্কেরও নিতে পারি, 50 মার্কেরও নিতে পারি, ঠিক আছে তো? আমার কাজ হচ্ছে তোমাকে জি পড়তে স্যার। দেওয়া। হুম। অতএব এখন আমি বললে তুমি সিস্টেম করে পড়বা, যে প্যারাগ্রাফ পড়বা তো এসে পড়বা না, এসে পড়বা তো প্যারাগ্রাফ পড়বা না। আমার কথা হলো এখানে যেহেতু পরীক্ষার কথা না, এটা হচ্ছে আমার সবগুলো প্রশ্ন তোমাকে পড়ায় নেওয়া। অতএব আমি 2টা 3টা 5টা 7টা যে কোনো ভাবে আমি পরীক্ষাটা নিতে পারি, ঠিক আছে? আমার কাজ হচ্ছে তোমাকে জাস্ট দেখা যে তুমি আসলে পড়েছো কিনা। হ্যাঁ, যদিও তোমরা কপি পেস্ট করতে পারো, সেটা তোমাদের নীতি নৈতিকতার ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। অনলাইনে কিছু সমস্যা থেকেই থাকে, সেটা যদি কারচুপি তোমরা নিজেরা করো তাহলে সেখানেও আমি কিছু বলতে পারবো না। আলটিমেটলি সব কিছুর প্রভাব তোমার নিজেকে বহন করতে হবে, এটা মনে রেখে পড়াশোনা করো। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, যাই হোক, 16 থেকে 19 আমরা পড়ছিলাম। তো তাহলে এখন একটু বলতে থাকো, আমরা পার্ট বি থেকে যে প্যাসেজগুলো আছে তার ভিতরের যেটা সমস্যা থাকবে সেটা বলবো, আমি পড়াই দিব। এবং এটা যেহেতু একবারে শেষ, ঠিক আছে তো? লাস্ট বারের মতো আমরা পড়তেছি। এখন হাত তোলো। স্যার এক- আচ্ছা, এক এক 20 করে। নাম্বার হ্যাঁ, হাত টপিক তোলো, থেকে। এক এক করে হাত তোলো, আমি যেন এক এক করে আসতে পারি। হ্যাঁ, সিরিয়ালে যদি আসতে পারো তাহলে আরো ভালো হয়। যে প্রথম দিকে কারো সমস্যা, 1 থেকে 10-এর ভিতর কারো সমস্যা আছে কিনা? 1 থেকে 10-এর ভিতর কারো সমস্যা আছে? 1 থেকে 10-এর ভিতর। আচ্ছা, কারো সমস্যা নেই। তাহলে 1 থেকে 20-এর ভিতর। স্যার আমার 20 নম্বরটাতে একটু সমস্যা আছে। আচ্ছা, হ্যাঁ, 1 থেকে 20-এর ভিতর, 20-এর আগে, সরি, 11 থেকে 20-এর ভিতর, 20-এর আগে কারো সমস্যা আছে? হয়তোবা কারোরই সমস্যা নেই, কারণ কেউ পড়োনি, স্যার ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, যাক, তাহলে যেহেতু সব প্যাসেজ আমার পড়িয়ে দেওয়া সম্ভব না, এত এতটুকু কেয়ারফুল বা এতটুকু কেয়ারলেস 19 হলে নাম্বারে সমস্যা। প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, বলো। হুম। 19 নাম্বার প্যাসেজটাতে প্রবলেম ছিল। কোনটা কোনটা? 25? 19 নাম্বারে, হ্যাঁ আমি বুঝি নাই আবারও। স্যার, 19 নাম্বার 19। প্যাসেজটাতে প্রবলেম ছিল আচ্ছা, আমার। 19, তাহলে 19-এ যাচ্ছি। 19 20 পর পর পড়াই দিচ্ছি। হুম। এটা পারো, কারণ এর আগে অনেকগুলো প্যাসেজ পড়াই দেওয়া হয়েছে, তাই না? হুম। 19। আচ্ছা, 19 এটাই তো নাকি? হ্যাঁ স্যার। পুরোটা সমস্যা না কোনো নির্দিষ্ট জায়গায় সমস্যা? পুরোটা পড়াই দিব না নির্দিষ্ট জায়গায় পড়াবো? স্যার প্যাসেজটা একটু সংক্ষিপ্তভাবে বুঝে দিলে ভালো হতো। না, ওইভাবে তো বোঝানো মুশকিল, এটা যেহেতু সামারি বা ইয়া না, তোমাকে আমি পড়াই দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ আর যেভাবে বলছি প্যাসেজগুলো সবসময় কোশ্চেন ওয়াইজ পড়বা, আমি যেভাবে বলে দিচ্ছি সেটা খেয়াল আছে তো? যে প্রথমে কোশ্চেন পড়বা আর প্যাসেজ পড়বা, কোশ্চেন পড়বা আর প্যাসেজ পড়বা। হ্যাঁ, প্যাসেজ পড়ে তারপরে আবার কোশ্চেন পড়ে আবার প্যাসেজের উত্তর খোঁজা, এরকম দয়া করে সময় নষ্ট করবা না। আমি যেভাবে বলেছি সেভাবে প্র্যাকটিসটা করার চেষ্টা করবা। হুম। আচ্ছা, দেখো, আমি প্যাসেজটা পড়াই দিচ্ছি যেহেতু উত্তর তো আছেই দেওয়া। বলছে, শি ওয়াজ বর্ন ইন ওয়ার্সা অন নভেম্বর 7, 1867। তাহলে সে 1867 সালের 7ই নভেম্বর ওয়ার্সাতে জন্মগ্রহণ করেছিল। ওয়ার্সা কি জানো? একটা জায়গার নাম। এটা একটা রাজধানীর নাম। পোল্যান্ড। পোল্যান্ডের রাজধানী পোল্যান্ডে। ওয়ার্সা। জি হুম। স্যার। হার ফাদার প্রফেসর। দেখো নামগুলো একটু জটিল, বুঝতে পারছো? রাশিয়া, পোল্যান্ড, এই দিকের নামগুলো একটু কেমন জাতীয়। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি বলছে, নামটা কি কি হতে পারে? যত ওয়াস্কি টোয়াস্কা ওয়াস্কা এরকম নামগুলো মেনলি হয় ওদের, বুঝতে পারছো? হুম। তাহলে প্রফেসর কি নাম হবে? লোডোস্কা। হ্যাঁ, বুঝতে পারছো? স্ক্লোডোস্কা হবে, স্ক্লোডোস্কা এরকম আর কি। তাহলে প্রফেসর, তার বাবা কি করেছিল? লেকচার্ড অন সায়েন্স ইন লিস দেয়ার। ইন দ্য লিস দেয়ার, ইন দ্য লিস মানে কি? লেকচার্ড অন সায়েন্স ইন দ্য লিস দেয়ার, তাহলে এটা কি কোনো বিশেষ নাম আছে? কোন প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, এটা প্রতিষ্ঠানের নাম। যেমন তোমার, এমআইসি দেখছিলাম এটার হ্যাঁ, প্রনাউন্সিয়েশন। তাহলে সেখানে কি করছিল তার বাবা? লেকচার দিয়েছিল। সুন্দর। হ্যাঁ, ইট ওয়াজ ন্যাচারাল এনাফ দেন, তো যেটা স্বাভাবিক ছিল যে দ্যাট মার্জা অ্যান্ড হিজ চিলড্রেন
শুড টার্ন টু সায়েন্স অ্যাজ আ ক্যারিয়ার। কারণ কি, দেখো হার ফাদার যেহেতু কি ছিল, হার ফাদারই প্রফেসর ছিল নাকি, প্রফেসর মানে ছিল। টিচার ছিল বা প্রফেসর ছিল, এরকম আর কি বিষয়টা। তাহলে এটা খুবই স্বাভাবিক যে মার্জা অ্যান্ড হিজ চিলড্রেন শুড টার্ন টু সায়েন্স অ্যাজ আ ক্যারিয়ার। এবং তার বাবা ছিল কি আবার কিসের, সায়েন্সের লেকচারার, তাই না, সায়েন্স। অতএব মার্জা এবং তার সন্তানেরা মানে সায়েন্সের প্রতি আগ্রহী হবে, এটা স্বাভাবিক। এই মার্জাটাকে, হু ইজ দ্য মার্জা, বলো। একজনের নাম, পরবর্তীতে সে ওই যে ফ্রান্সে চলে গেছিল পোল্যান্ড থেকে যুদ্ধের কারণে। তখন মেয়েদের পড়াশোনার বিষয়টা ছিল না ইয়াতে পোল্যান্ডে। যখন হুম সে একবার গেছিল লেকচার দেওয়ার জন্য সায়েন্সের উপরে, তখন বলছিল যে রান্নার উপরে ক্লাস করার জন্য। এজন্য পরবর্তীতে সে ফ্রান্সে চলে গেছিল এবং সেখানে সায়েন্সের উপর অনেক পড়াশোনা করছিল, পরে প্রফেসর হয়েছিল। তাই বলছে, এই দেখো যে মার্জা অ্যান্ড চিলড্রেন, তাহলে যেহেতু তাদের বাবা মানে শি ওয়াজ বর্ন, আমরা যাকে নিয়ে কথা বলছি শি হচ্ছে কি মার্জা, তাই না, শি হচ্ছে মার্জা। তাহলে দেখো যে শুড টার্ন টু সায়েন্স অ্যাজ আ ক্যারিয়ার কনসিডারিং দ্য অ্যাটমসফিয়ার ইন হুইচ দে আর ব্রট আপ। অতএব বাবা যেহেতু সায়েন্সের লেকচারার, টিচার, তাহলে অবশ্যই তারা এমন একটা পরিবেশে বড় হয়েছে যে পরিবেশে তারাও সায়েন্সকে ক্যারিয়ার হিসেবে বেছে নিবে, এটা স্বাভাবিক। বাট দেয়ার ওয়াজ দ্য আদার অ্যান্ড স্ট্রঙ্গার ফ্যাক্টর। কিন্তু শুধু যে বাসার পরিবেশে সায়েন্স পরিবেশ এসে তার জন্য সে সায়েন্সকে ক্যারিয়ার হিসাবে ছিল বেছে নিয়েছিল তা না, বরং আরেকটা স্ট্রঙ্গার ফ্যাক্টর ছিল। হ্যাঁ, দেয়ার ওয়াজ দ্য আদার অ্যান্ড স্ট্রঙ্গার ফ্যাক্টর হুইচ মেড মার্জা দ্য উইমেন শি ওয়াজ হার ন্যাশনালিটি, তাই তো। তাহলে মার্জা যে মেয়ে হিসাবে বড় হয়েছিল, বুঝতে পারছো, মানে মার্জা যে একজন নারী এবং সে যে ধরনের নারী, সে নারীতে তাকে রূপান্তর করতে সবচেয়ে বড় ধরনের ভূমিকা পালন করেছিল কোনটা, বলো তো, হার ন্যাশনালিটি মানে জাতীয়তা। ন্যাশনালিটি। তার জাতীয়তা কি, তিনি একজন পোলিশ নাকি, পোল্যান্ড। হ্যাঁ জি। পোল্যান্ডের ব্যক্তি মেয়ে, মানে তার জাতীয়তা তাকে বেশি সাহায্য করেছিল। দো লেটার শি বিকেম ম্যাডাম ম্যারি কিউরি বা কুরি যেটা বলা হয়, আ ফ্রেঞ্চ উইমেন। যদিও তিনি পরবর্তীতে, দেখো শি বিকাম ম্যাডাম ম্যারি কিউরি আ ফ্রেঞ্চ উইমেন, তাহলে তিনি পরবর্তীতে ফ্রেঞ্চ হয়ে যান, হ্যাঁ, পোল্যান্ড থেকে। শি নেভার ফরগেট শি হ্যাড বিন আ পোল, মানে তিনি যে পোল্যান্ডের, তাহলে কি পরবর্তীতে হয়তো তিনি কাউকে বিয়ে করেছিলেন যিনি ছিলেন কি ফ্রান্সের মানুষ, তাই না, এ কারণে তিনি ফ্রেঞ্চ উইমেন হয়ে যান। যদিও তিনি কখনো ভুলে যাননি যে তিনি একসময় পোল্যান্ডের নারী ছিলেন। অ্যান্ড বর্ন এট আ টাইম, এবং তিনি পোল্যান্ডে এমন সময় জন্মগ্রহণ করেছিলেন হোয়েন পোল্যান্ড ওয়াজ সাফারিং বিটারলি ফ্রম দ্য অপারেশন অফ রাশিয়া। হ্যাঁ, যখন পোল্যান্ড রাশিয়ার দ্বারা বিভিন্ন ধরনের, তাই তো, খুবই খুবই খারাপভাবে বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছিল বা ভুগছিল। তাহলে পোল্যান্ড যে সময় রাশিয়ার দ্বারা, যেমন আমরা অনেক সময় কখনো ব্রিটিশের দ্বারা, কখনো পাকিস্তানের দ্বারা কিন্তু কি হয়েছি, অপ্রেসড হয়েছে, তাই না, তেমনি ওই মাদাম কুরি যাকে আমরা বলে থাকি, অথবা মার্জা যাই বলি না কেন, তিনি পোল্যান্ডে এমন সময় জন্ম করেছিলেন যখন পোল্যান্ডকে রাশিয়া কি করতো, এরকম ভাবে ডোমিনেট করতো। তাহলে এখানে তার জাতীয়তা বুঝলাম, তার বাবার নাম দেখলাম, এবং তার সায়েন্সের প্রতি, তাই না, তিনি যে একজন বিজ্ঞানী হয়েছিলেন এবং তিনি পুরস্কারও পেয়েছিলেন, তাই না, হ্যাঁ জি। হ্যাঁ। তো সেই হিসাবে তিনি কেন হয়েছিলেন সে বিষয়ে আমরা একটু জানলাম। এবার বলছে, অ্যাজ এ স্টুডেন্ট ইন ওয়ার্সা মার্জা বিকেম কনসার্নড উইথ আ রেভলিউশনারি বডি অফ ইয়ং পোলস। পোলস মানে কি, ওই পোল্যান্ডের যারা যারা ইয়ং মানুষ ছিল, তাই না, তাদের ভিতরে যে একটা রেভলিউশনারি যে একটা বডি মানে এখানে কি দেহ বোঝাচ্ছে না একটা সংঘবদ্ধতা বোঝাচ্ছে, সংঘবদ্ধতা, ঐক্যতা। তাই তো, যে এরা অন্তত যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের বা পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে ব্রিটিশদের বিরুদ্ধে, বা পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে সংঘবদ্ধতা, এটা ছিল কি রেভলিউশনারি। এই বিষয়টা নিয়ে মার্জা খুবই কনসার্ন ছিল। দ্যাট রিজন অ্যালোন উড হ্যাভ মেড ইট অ্যাডভাইজেবল ফর হার টু লিভ পোল্যান্ড। আর এটাই হয়তো একটা বড় কারণ যে কারণে তিনি পোল্যান্ড ত্যাগ করেছিলেন। বলছে দ্যাট রিজন অ্যালোন উড হ্যাভ মেড ইট অ্যাডভাইজেবল ফর হার, মানে তার জন্য কোন রিজনটা, যে পোল্যান্ডের যে ইয়াং যারা ছিল, ইউথ যারা ছিল, ইয়ং বয়েজ বা গার্লস যারা ছিল, তারা ছিল রেভলিউশনারি।
তাই তো, খুবই বিদ্রোহী হয়ে উঠেছিল। এ কারণে তিনি হয়তো পোল্যান্ড ত্যাগ করে চলে যান। অ্যান্ড বাট বিসাইড দ্যাট ওয়ারসা অফার্ড নো স্কোপ ফর ফার্দার স্টাডিজ। তাছাড়া যে পড়াশোনার করার মতো যথাযথ পরিবেশ এই ওয়ারসাতে ছিল না, এই কারণে তিনি হয়তো বা পোল্যান্ড ত্যাগ করেছিলেন। শি হোপ অ্যাট ওয়ান টাইম টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ গ্র্যাকো। তিনি একসময় আশা করেছিলেন যে তিনি ইউনিভার্সিটি অফ গ্র্যাকোতে পড়াশোনা করবেন। অ্যাট দ্য টাইম আন্ডার অস্ট্রিয়ান রুল। সেই সময় আবার অস্ট্রিয়ার ইয়াতে ছিল, তখন তার দেশ আবার কার অধীনে ছিল? দেখো, অস্ট্রিয়ান, তাই তো। অস্ট্রিয়া মানে কি? এটাও একটা দেশের নাম, তাই তো, নাম শুনেছো তোমরা? জি স্যার। বাট শি ডিমান্ডেড টু অ্যাটেন্ড দ্য সায়েন্স লেকচার্স। কিন্তু তিনি মেইনলি সায়েন্স লেকচারের উপর অ্যাটেন্ড করতে চাইতেন। দ্য সেক্রেটারি লাফ, তিনি যখন ওখানে ভর্তি হলেন ইউনিভার্সিটি অফ গ্র্যাকোতে, এবং তিনি সেখানে যখন সায়েন্সের লেকচার শোনার জন্য অনুমতি চেয়েছিলেন, দ্য সেক্রেটারি লাফট, সেক্রেটারি তার কথা শুনে হেসেছিল। অ্যান্ড রিফিউজড পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে বুঝো তো, সরাসরি প্রত্যাখ্যান করেছিল যে না, তোমাকে সায়েন্সের ক্লাসে যুক্ত যাওয়া যাবে না। সায়েন্স ওয়াজ নট আ থিং ইন হুইচ উইমেন কুড মেডেল। তিনি বলেছিলেন যে হি সেইড যে সায়েন্স এমন একটা বিষয় যেখানে মেয়েদের নাক গলানো ঠিক না, যেটা নিয়ে মেয়েদের ভাবা ঠিক না। অ্যান্ড অফার টু পুট হার নেম ডাউন ফ্রম কুকারি ক্লাসেস। বরং অন্যান্য ক্লাস বাদ দিয়ে তাকে রান্নার ক্লাসের জন্য অফার করছে, তুমি বরং রান্নার ক্লাসে যুক্ত হও, পরিবারে রান্না টান্না করতে পারবে। বুঝতে পারছো? এই সকল বিভিন্ন কারণে সে পোল্যান্ড থেকে চলে এসেছিল, তাই তো। ফাইনালি শি কেম টু প্যারিস। তারপরে সে পোল্যান্ড থেকে ত্যাগ করে কোথায় আসলো? প্যারিসে আসলো। কি কথা বুঝতে পেরেছো? সো দেয়ার ওয়ার ম্যানি রিজনস ফর হার চয়েস। অতএব প্যারিসে ফিরে আসা, বা ফিরে আসে না, প্যারিসে চলে যাওয়া, পোল্যান্ড ত্যাগ করার পিছনে অনেক কারণ ছিল। প্রথম কারণ ছিল কি, যে ওখানকার ছেলে মেয়েরা একটু বিদ্রোহী টাইপের ছিল, ক্লাস করতো না, ঠিক আছে তো, এরকম আর কি। তাছাড়াও সেখানে পড়াশোনা করার মতো যথেষ্ট স্কোপ বা সুযোগ সুবিধা ছিল না। তারপরে সে যে ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিল সায়েন্স নিয়ে, সেখানে তাকে সায়েন্সে পড়তে দেওয়া হয়নি, বরং তাকে অপমান করা হয়েছে এবং তার রান্না বান্নার ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। এই কারণে সে কি করেছিল? পোল্যান্ড ত্যাগ করে প্যারিসে চলে আসলো বা ফ্রান্সে চলে আসলো। দ্য ফ্রেঞ্চ ওয়ার ইন সিম্প্যাথি উইথ হার পিপল। ওই সময়ে ফ্রান্সের লোকেরা খুব ভালো ছিল, এবং ফ্রান্স অবশ্যই তার দেশের জনগণের প্রতি খুবই সদয় ছিল, তাদের কল্যাণের কথা ভাবত। শি হারসেলফ কুড স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। এবং যেহেতু সে নিজে কি করত? কি ভাষায় কথা বলতে পারতো? ফ্রান্সের ভাষায় কথা ফ্রান্সের বলতে ভাষায় কথা বলতে পারতো। বাট মোস্ট ইম্পর্টেন্ট, দ্য Sorbonne was one of the few universities that encouraged women scientists. তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, তাই তো। কোথায় পড়াশোনা করেছেন? সরবর্নি, তাই তো। সরবর্নি ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ ইউনিভার্সিটি দ্যাট এনকারেজ উইমেন সায়েন্টিস্ট, যেখানে উইমেন সায়েন্টিস্টদেরকে এনকারেজ করা হতো। ইন ইংল্যান্ড অ্যাট দ্য টাইম উইমেন ওয়ার নট অ্যালাউড টু টেক মেডিকেল ডিগ্রিজ। সেই সময় ইংল্যান্ডেও মেয়েদেরকে মেডিকেল ডিগ্রি নেওয়ার জন্য অনুমতি দেওয়া হতো না। অ্যান্ড ম্যানি ইংলিশ উইমেন ওয়ার স্টাডিং মেডিসিন ইন প্যারিস। এ কারণেই এমনকি মানে ইংল্যান্ডের অনেক নারীও বা মেয়েরাও ওই প্যারিসে গিয়েছিল মেডিকেল ডিগ্রি বা ডাক্তারি পড়ার জন্য বা মেডিসিন পড়ার জন্য। এই হচ্ছে মানে কোনো একটা গল্প থেকে কিছু অংশ কেটে নিয়ে দেওয়া। দেখো, শুরুটাও প্রোনাউন দিয়ে, হ্যাঁ, তার মানে কোনো একটা গল্পের কিছু অংশ কেটে নিয়ে হঠাৎ করে দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারো? এই জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে যে কোথা থেকে শুরু, কিসের কথা বলছে, এটা তো বোঝা যাচ্ছে না। কি এখন বোঝা গেল যে সায়েন্স নিয়ে পড়ার তার উদ্দেশ্য কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে হু ইজ মার্জা। এখন তো বুঝতে পেরেছো, তাই না? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, কি কার সমস্যা ছিল? স্যার আমার ছিল। আচ্ছা, এরপর আমরা চলে যাব তাহলে 20 নম্বর প্যাসেজে। স্যার আমার একটা সমস্যা আছে। কোথায়? স্যার আমার হচ্ছে 17 নাম্বার মডেলের 6 নাম্বার কোশ্চেন, মানে প্যাসেজ পড়া দিতে হবে না, শুধু কোশ্চেনটা একটু সমস্যা। 17 নাম্বারের 6 নাম্বার মডেল। স্যার সমস্যাটা হচ্ছে যে অপ্রেসড পিপলের হচ্ছে হিউম্যানিটি নেওয়া হয় অপ্রেসর দ্বারা, কিন্তু অপ্রেসরের কিভাবে মানে আচ্ছা, 6 হিউম্যানিটি নম্বর চুরি এটা করা তো। হয়। হাউ আর দ্য অপ্রেসড জি এন্ড দ্য স্যার। অপ্রেসর রোব অফ দেয়ার হিউম্যানিটি। এটা কি বুঝতে পারোনি তোমরা? কি ওই যে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট পড়েছি আমরা এখনো? না স্যার। না। করি নাই, তাই তো, এই জন্য বুঝতে অসুবিধা। হ্যাঁ, যখন অপ্রেসড এবং অপ্রেসর মানে কি, মনে করো আমি তোমাকে অত্যাচার করতেছি, ঠিক আছে তো,
আমি হচ্ছে মনে করো ইংল্যান্ডের মানুষ আর তুমি হচ্ছে বাংলাদেশের, তা আমি তোমাকে মারধর করতেছি, ঠিক আছে? তাহলে কি আমার মধ্যে হিউম্যানিটি আছে? বলো তো, না। তোমাকে আমি অত্যাচার করতেছি, আমার ভিতরে হিউম্যানিটি আছে? বলো। না। একইভাবে না, তুমি কি কখনো আমার প্রতি হিউম্যান আচরণ দেখাবা? না তুমিও আমার প্রতি হিংসাত্মক আচরণ করবা? হিংসাত্মক আচরণ। তাহলে তোমার ভিতরেও কি হিউম্যানিটি থাকবে? বলো। না। না স্যার। তাহলে এই শর্তে দুইজনের ভিতরেই হিউম্যানিটি নষ্ট হয়ে যাচ্ছে। যে অপ্রেসড আর হচ্ছে, লেখক দুজনেরই মুক্তি চেয়েছিলেন শেষে। হ্যাঁ ঠিক তাই না? আমরা যদি এলিফ্যান্ট শুটিং অ্যান্ড এলিফ্যান্ট পড়ি ওটা বোঝা যাবে যে যে ব্যক্তি কাউকে অত্যাচার করতেছে, ঠিক আছে? আচ্ছা সরি, আমি একটু একটা কল ধরে নিই, হ্যাঁ। আচ্ছা, তো যেখানে ছিলাম আর কি, তাহলে এভাবেই দাঁড়াচ্ছে যে যে অত্যাচার করছে তার ভিতরেও যেমন হিউম্যানিটি নেই, একইভাবে যাকে অত্যাচার করা হচ্ছে সেও তো আমার প্রতি আগ্রাসী হবে, তাই তো? আমাকে পাইলে পারে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তো সেই হিসাবে তার ভিতরেও কি হিউম্যানিটি বোধটা থাকছে না। এই জন্য রোব ডপ মানে কি? রোব অফ মানে কি বলো তো? রোব অফ মানে কি? কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যাঁ, তা রোব ডপ মানে কি? রোব অফ মানে কি? রেস্টার মানে কি বলো তো? রোব ভার্বটার মানে কি? জানো না? স্যার লুট করে নেওয়া। হ্যাঁ, কেড়ে নেওয়া, কেড়ে নেওয়া। হুম, যে কিভাবে অপ্রেসার্স, তাই তো? মানে মনে করো আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর লোকজন আমার জোর করে আমার কি কেড়ে নিল, মোবাইল ছিনতাই করে নিল, তখন রোবড অফ বলা হয় যে আই ওয়াজ রোবড অফ মাই মোবাইল ফোন, হ্যাঁ, প্যাসিভ সেন্সে যদি বলা হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বুঝতে পেরেছো কথাটা? তাহলে তাহলে এই কথাটা কোথায় আছে? এই যেখানে বলা হচ্ছে, হ্যাঁ, যে দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসর অ্যালাইক আর রোবড অফ দেয়ার হিউম্যানিটি। কারণটা কি? দেখো, আ ম্যান হু টেকস অ্যাওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম ইজ আ প্রিজনার অফ হেট্রেড। হ্যাঁ, তাহলে এটা তো আমরা পড়েছিলাম। বিশেষ করে এইটা আমরা আরেকটা জিনিস পড়বো হচ্ছে, সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, ঠিক আছে? তো লং ওয়াক টু ফ্রিডমের অংশ এটা। লং ওয়াক টু ফ্রিডমে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা কি কি বলছেন, যে যে ব্যক্তি অন্যকে অত্যাচার করে সে আসলে ঘৃণায় বশবর্তী হয়ে সে ঘৃণারই প্রিজনার। মনে করো আমি একজনকে জোর করে আমি ঈর্ষান্বিত হয়ে কাউকে মেরেছি, তাই না? তাহলে আমি কারো স্বাধীনতাকে হরণ করছি, কিন্তু আমিও কি স্বাধীন আছি? নাকি আমিও ঘৃণার অধীন হয়ে গেছি? এ কারণে আমি স্বাধীন না, আমি ঘৃণার দ্বারা পরিচালিত হচ্ছি, ঠিক আছে? তো তাই বলছে যে ব্যক্তি অন্য মানুষের ফ্রিডম কেড়ে নেয় সেও কিন্তু ফ্রি না, সেও অন্তত হয়তো কারো দ্বারা মানে না, শোষিত না, কিন্তু ঘৃণার দ্বারা সে শোষিত, ঘৃণার সে প্রিজনার। হি ইজ লকড বিহাইন্ড দ্য বার্স অফ প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস। অতএব যে ব্যক্তি অন্যের অত্যাচার করছে সে আসলে, দেখো, হি ইজ লকড বিহাইন্ড, সে আসলে বন্দী হয়ে আছে কার পিছনে? দ্য বার্স অফ প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস, তাই তো? ন্যারো মাইন্ডেডনেস মানে কি? সংকীর্ণ মানসিকতা। এবং প্রেজুডিস মানে কি? ভুল বা হচ্ছে কি বলবো, কুসংস্কার বা এই জাতীয় মানে কিছু দ্বারা প্রভাবিত বা বন্দী। এখানে বার মানে আমরা জানি জেলখানা, তাই তো? তাই বলতেছে মনে করো ইংল্যান্ডের কোনো মানুষ বা পাকিস্তানের কোনো মানুষ বাংলাদেশে যখন মানে যুদ্ধ হচ্ছিল, তখন হয়তো কাউকে মনে করো তারা কি করেছে, জেলখানায় বন্দি করে ফেলেছে। তাহলে হয়তো বা কোনো ব্যক্তিকে সে জেলখানায় মানে বন্দি করেছে, কিন্তু যে ব্যক্তি কাউকে জেলখানায় বন্দি করলো সে কার জেলে বন্দি বলো তো? সে কিসের জেলে বন্দি? ঘৃণার জেলে হ্যাঁ, সে স্যার। ঘৃণার জেলে বন্দি, তাই না? কারণ সে ঘৃণার বাইরে চিন্তা করতে পারছে না, তার মানে তার কোনো স্বাধীনতা নেই, কারণ সে ঘৃণা দ্বারা পরিচালিত হচ্ছে, মানে তারও কিন্তু স্বাধীনতা নেই। যদিও সে অন্যের ফ্রিডম হরণ করতেছে, সেও আবার নিজেই তার ফ্রিডম হারাচ্ছে ওই ঘৃণার কাছে, এই কথা বলা হচ্ছে। অতএব দুইজনই কি কি হচ্ছে, কোনো না কোনো ভাবে তাদের স্বাধীনতা হারাচ্ছে। তাই বলছে আই অ্যাম নট ট্রুলি ফ্রি, আমি একজন ব্যক্তি হিসাবে নিজেও স্বাধীন থাকতে পারবো না, ইফ আই অ্যাম টেকিং অ্যাওয়ে সামওয়ান এলস ফ্রিডম, যদি আমি অন্য কারো স্বাধীনতা কেড়ে নিই। জাস্ট অ্যাজ শিওরলি অ্যাজ আই অ্যাম নট ফ্রি হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন অ্যাওয়ে ফ্রম মি। তাহলে আমার ফ্রিডম যদি কেউ কেড়ে নেয়, ঠিক একইভাবে আমি যেমন ফ্রি না, ঠিক আমি যদি অন্য কারো ফ্রিডম কেড়ে নিই,
তাহলে আমিও কিন্তু ফ্রি না। অতএব এই দিক থেকে যাকে অত্যাচার করা হচ্ছে এবং যে অত্যাচার করছে দুইজনই আসলে তাদের স্বাধীনতা থেকে কি মানে স্বাধীনতা থেকে অনেক দূরে অবস্থান করছে নাকি, মানে তাদের স্বাধীনতা হারাচ্ছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটা কার সমস্যা ছিল? স্যার আবার। কি এখন বুঝতে পেরেছো কথাটা? জি স্যার। আচ্ছা, আর কারো এদিকে উপরের দিকে? তাহলে 20 নম্বরের সমস্যা ছিল, সেটাতে আসি। আচ্ছা, চলে গেলাম। আচ্ছা, 20 নম্বরে বড় কি পুরোটা সমস্যা না কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফ? ইতি? স্যার স্যার পুরোটাতে সমস্যা হয় যে মানে কি বলতে চাইছে প্যাসেজটা ভালোভাবে বুঝি নাই। আচ্ছা, তো দেখি তাহলে পড়ি। দ্য ডক্টর গ্রে অ্যান্ড আই র্যান ব্যাক ইনটু দ্য হাউস। এগুলো একটা জিনিস খেয়াল করবে, এগুলো হচ্ছে পুরো গল্পের হয়তো কিছু অংশ, সেই হিসাবে হয়তো পুরো এজন্যই ঘটনাটা স্যার আমরা বোঝা যাবে না। বুঝতেছি না। পুরো ঘটনাটা হয়তো এজন্য বোঝা যাবে না, কিন্তু যতটুকু বোঝা হয়েছে, যতটুকু বলা হয়েছে, এতটুকু তুমি বুঝতে পেরেছো কিনা সেটা হলো কথা, এবং কোশ্চেন আনসারগুলো পাচ্ছ কিনা। তুমি কমপ্লিট ধারণা তো পাবে না একটা গল্পের, কারণ এখানে বড় একটা গল্পের ছোট্ট একটা মানে কয়েকটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে যে এইটুকুর মধ্যে তুমি পড়ে বোঝো কিনা এটা জানার জন্য। পুরো গল্পটা তুমি বুঝবে না যে আগে পিছিয়ে কি ঘটনা ঘটেছে, ঠিক আছে? হুম। যতটুকু দেওয়া হয়েছে তুমি ততটুকু বুঝেছো কিনা এইটুকু হচ্ছে মেটার করে। যাই হোক, বলছে তোমাদের দেখো যে গতবার পরীক্ষাতে প্রোজ, বিশেষ করে ওই যে গার্ডেন পার্টি থেকে জাস্ট প্রথম দুটো প্যারাগ্রাফ তুলে দিয়েছিল, পুরো গল্প কিন্তু তুলে দেয়নি। হ্যাঁ, তো এই জাতীয় জিনিসগুলোতে জাস্ট তুমি ওইটুকু পরে কি বুঝছো সেইটুকুর উপরেই তোমাকে ধারণা নিতে হবে। আচ্ছা, তাহলে দ্য ডক্টর গ্রে অ্যান্ড আই র্যান ব্যাক ইনটু দ্য হাউস, এখানে কয়জন ব্যক্তি বাড়িতে আসলো, ঢুকলো? কে কে? তিনজন। দ্য তিনজন। ডক্টর গ্রে অ্যান্ড আই, তাই তো? তাহলে গ্রে একজন, ডক্টর একজন এবং আমি একজন, তিনজন। উই স হান্টার লাইং স্টিল আফটার আ নক অন দ্য হেড। হান্টার কি এখানে? কি হান্টার মানে কারো নাম, না হান্টার মানে শিকারী? বলো তো। নাম মনে হয় নাম। এটা একটা নাম, কোনো তাই না? ব্যক্তি এখন পরে কিসের? যে এইচটা বড় হাতের, হ্যাঁ, তারপরে বড় উই হাতের। স হান্টার। তাহলে উই স হান্টার লাইং স্টিল, আমরা তখনও হান্টারকে শুয়ে থাকতে দেখলাম আফটার আ নক অন দ্য হেড, কারণ তার মাথায় একটু লেগেছিল। হয়তো আমরা বাইরে গিয়েছিলাম, তাই তো, তাকে রেখে গিয়েছিলাম, হয়তো বা তারা মাথায় একটু আঘাত পেয়েছিল, ঠিক আছে? তো এই জন্য আমরা এসে দেখলাম যে হান্টার এখনো শুয়ে আছে। জয়েস লে ডেড, ওদিকে জয়েস মারা গেছে। শর্ট থ্রু দ্য হেড, কারণ তার মাথায় গুলি লেগেছে, ঠিক আছে? তো মানে গুলি লেগে এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে, এরকম আর কি অবস্থা। তাহলে জয়েস মারা গেছে। অ্যান্ড দ্য স্কোয়ার ওয়াজ হাফ ক্যারিং দ্য ওন্ডেড ক্যাপ্টেন। আর দেখা গেছে যে স্কোয়ার নামে আরেকজন ব্যক্তি আছে যে কি করতেছে, হাফ ক্যারিং দ্য ওন্ডেড ক্যাপ্টেন। হাফ ক্যারিং মানে কি, মোটামুটি কোন রকম টেনে টুনে নিয়ে আসতেছে, এরকম আর কি, মানে পুরোপুরি কোলে করে তুলে আনতে পারতেছে না। ক্যাপ্টেন ওন্ডেড হয়ে গেছে, তাকে ফিরিয়ে আনছে হয়তো টেনে টুনে, মানে কোন রকম মাথা বা গা ধরে টানতে টানতে নিয়ে আসতেছে, তাই বলছে হাফ ক্যারিং। তাহলে কি ঘটনা হতে পারে বলো তো? এইখান থেকে মনে হচ্ছে কি ঘটনা হতে পারে? কোনো যুদ্ধ, মানে কোনো মারামারি, কোনো ডাকাতি, এরকম আছে কিছু ঘটনা ঘটবে তো নাকি? জি। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে হান্টার শুয়ে আছে কারণ তার মাথায় আঘাত লেগেছে, জয়েস মারা গেছে, আর ক্যাপ্টেন ওন্ড হয়েছে। আর আমি হয়তো গিয়েছিলাম কি, আমি এবং গ্রে হয়তো গিয়েছিলাম কি ডাক্তার নিয়ে আসে, তাই ডক্টর গ্রে অ্যান্ড আই র্যান ব্যাক ইনটু দ্য হাউস। র্যান ব্যাক মানে দ্রুত দৌড়ে চলে আসলাম বাড়িতে, এসে দেখি এই অবস্থা। দ্য পাইরেটস ডিড নট রিটার্ন। পাইরেটস মানে কি? জলদস্যু। জলদস্যুরা এখনো ফিরে আসেনি। অ্যান্ড উই হ্যাড টাইম টু টেক কেয়ার অফ দ্য ওন্ডেড, এবং যারা আহত হয়েছে তাদেরকে যত্ন নেওয়ার মতো যথেষ্ট সময় আমরা পাচ্ছি, কারণ পাইরেটটা এখনো ফিরে আসেনি। আউট অফ দ্য 8 men হু ফেল ইন দ্য ফাইট। ফেল ইন মানে কি? বলছে যে আউট অফ দ্য 8 men হু ফেল ইন দ্য ফাইট, মানে 8 জন ছিলাম আমরা, তার ভিতরে যারা যুদ্ধে কি হয়েছে, আহত হয়েছে বা মারা গেছে, কতজন তা জানি না, তবে 8 men, আউট অফ দ্য 8 men, 8 জনের মধ্যে যারা মোটামুটি যুদ্ধে পড়ে গেছে তার ভিতরে অনলি 3 স্টিল ব্রেথ, মানে কি এখনো বেঁচে আছে। কয়জন? তিনজন। 3 জন। তিনজন। সেই 3 জন কে কে? ওয়ান পাইরেট, ওই যে হান্টার। জলদস্যুদের মধ্যে একজন, তারপর হচ্ছে হান্টার, সে তো মোটামুটি শুয়ে আছে, তার মাথায় লেগেছিল, আর এই যে ক্যাপ্টেন, হ্যাঁ, স্মোলেট, যাকে তো আড়কোলা করে তুলে আনা হচ্ছে,
ঠিক আছে? তাহলে তিনজন এখনো কি করছে, ব্রেথ করছে, মানে এখনো বেঁচে আছে। অফ দিস, তাদের মধ্যে আবার দ্য ফার্স্ট টু ওয়ার নিয়ারলি ডেড, এর ভিতরে আবার প্রথম দুইজন প্রায়ই কি, প্রায় মৃত। কে কে? মারা গেছে প্রায় মৃত, হান্টার আর যে পাইরেট, 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 তাই তো, ফার্স্ট ক্যাপ্টেন টু। বেঁচে আছে শুধু। তার বলছে প্রায় মৃত মানে কি, প্রায় মুমূর্ষ। তারপরে দেখা গেল কি, দ্য পাইরেট ডাইড ফার্স্ট, এরপরে পাইরেট মারা গেল। দেন হান্টার অনলি আ ফিউ আওয়ার্স লেটার, পাইরেট মারা যাওয়ার কয়েক ঘন্টা পরে হান্টারও মারা গেল। তাহলে বেঁচে থাকলো কে? ক্যাপ্টেন। ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেন্স ওনস ওয়ার ব্যাড বাট নট ডেঞ্জারাস। হ্যাঁ, ক্যাপ্টেনের যে ক্ষত সেগুলো খুবই মারাত্মক হলেও খুব বিপজ্জনক না। হ্যাঁ, দ্য ডক্টর টোল্ড হিম হি মাস্ট নট ওয়াক অর মুভ হিজ আর্ম। তো ডাক্তার চিকিৎসা করার পর বলল যে সে যেন নড়াচড়া না করে, হাঁটাহাঁটি না করে। অ্যান্ড টু স্পিক অনলি হোয়েন ইট ওয়াজ নেসেসারি, আর কথা বলতেও নিষেধ করলো খুব প্রয়োজন ছাড়া, তাই তো, যে প্রয়োজন না হলে যেন কথা না বলে। আফটার ডিনার দ্য স্কয়ার অ্যান্ড দ্য ডক্টর স্যাট বাই দ্য ক্যাপ্টেন সাইড অ্যান্ড টকড। তাহলে ডিনারের পর ওই যে স্কয়ার যে ক্যাপ্টেনকে নিয়ে এসেছিল এবং ডক্টর কি করলো, ওই ক্যাপ্টেন যে আহত তার পাশে বসে কথা বলছিল। দেন আ লিটিল পাস নুন, দুপুর পার হয়ে গেছে, এরকম কিছুটা দুপুর গড়িয়েছে। দ্য ডক্টর টুক হিজ হ্যাট, ডক্টর তার হ্যাটটা নিল। হিজ পিস্তল, তার পিস্তলটা নিল। অ্যান্ড আ শোর্ড, এবং একটা তরবারি নিল। পুট দ্য ম্যাপ ইন হিজ পকেট, তারপরে সে ম্যাপটা নিল এবং পকেটে রাখলো। অ্যান্ড ওয়াকড অফ কুইকলি থ্রু দ্য ট্রিজ, তারপরে সে বনের ভিতর দিয়ে হেঁটে দ্রুত চলে গেল। কখন গেল ডক্টর চলে? আর লিটিল দুপুর। পাস নুন, তাই তো, দুপুরের কিছুটা পরে, মানে একটা বা দুইটা এরকম। তাহলে এই পর্যন্ত তাহলে বোঝা যে গেছে। স্যার এই যে পিস্তল আর এগুলো হচ্ছে স্যার ডক্টরের নাকি ডক্টরের, হ্যাঁ, ক্যাপ্টেনের? ডক্টরের। ডক্টরের। এখন তো আমরা জানি না এগুলো কার, জানি পিস্তলটা কার, এই শর্টটা যে কার, এগুলো আমরা জানি কার ওই যে এটা। ডক্টর টুক হিজ হ্যাট, এই যে লিখলো হ্যাঁ, হিজ বলতে ডক্টর কি বুঝাইছে হয়তো। হ্যাঁ, তাহলে ডক্টরকে বোঝানো হয়েছে। হিজ পিস্তলস অ্যান্ড আ শোর্ড। তারপরে ম্যাপও ছিল, ম্যাপটাও নিল পকেটে নাকি, এবং ওয়াকড আপ কুইকলি মানে কি, দ্রুত হেঁটে চলে গেল। থ্রু দ্য ট্রিজ মানে কি, জঙ্গলের ভিতর দিয়ে বা বনের ভিতর দিয়ে। হ্যাঁ, এ পর্যন্ত বোঝা গেছে সবার? কি বুঝতে জি পেরেছো? স্যার। আচ্ছা। জি স্যার। এবার আই গেসড, যে রাইটার সে বলতেছে, আই গেসড হি ওয়াজ গোয়িং টু সি বেন গান, হয়তো বেন গান বলে আরেকজন আছে, তাকে হয়তো ডাক্তার দেখার জন্য চলে গেল বা যাচ্ছে। অ্যান্ড থট দ্য ডক্টর ওয়াজ লাকি টু বি ওয়াকিং ইন দ্য কুল শ্যাডোজ অফ দ্য উড। এবং আমি ভাবলাম ডক্টরের ভাগ্য ভালো যে সে এই যে বনের ভিতর দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে কুল শ্যাডোজ অফ দ্য উড, গরমের রোদের ভিতর দিয়ে না হেঁটে অন্তত সে বনের ভিতর দিয়ে ঠান্ডায় হেঁটে হেঁটে যেতে পারতেছে, এই জন্য তাকে আমার খুব লাকি মনে হলো। দ্য হাউস ওয়াজ হট অ্যান্ড স্মেলড অফ ব্লাড, কারণ আমি মানে এই যে রাইটার যে বলছে আমরা যে হাউসে আছি সে বাড়িটা আসলে খুবই গরম এবং চারিদিকে রক্তের গন্ধ। অ্যান্ড দেয়ার ওয়ার ডেড বডিজ লাইং অল অ্যারাউন্ড, আর চারিপাশে ডেড বডি পড়ে আছে। কয়জন মারা গেছে? 7 জন। তার বলছে সাডেনলি আই ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস, তখন আমারও হঠাৎ করে মনে হলো আমার এই প্লেস থেকে পালিয়ে যাওয়া উচিত, মানে চলে যাওয়া উচিত। অ্যান্ড আই হ্যাড অ্যান আইডিয়া, এবং আমি ভাবলাম কিভাবে পালানো যায়। আই উড গো অ্যান্ড লুক ফর বেন গানস বোট, তাহলে আমরা এক কাজ করব, আমি যাব গিয়ে বেন গানসের বোটটা কোথায় আছে দেখব। পারহ্যাপস উই উড নিড ইট সাম টাইম, কারণ এটা আমাদের হয়তোবা পালিয়ে যেতে সাহায্য করবে, হ্যাঁ, কোনোভাবে। দ্যাট ওয়াজ মাই এক্সকিউজ টু মাই সেলফ, হতে পারে যেটা শুধু আমার কাছে এক্সকিউজ, হ্যাঁ, যে অজুহাত যে আমাদের পালাতে হবে। অলদো আই নিউ ইট ওয়াজ রং অফ মি টু লিভ অনলি 200 men টু গার্ড দ্য স্টক হেড। হ্যাঁ, মানে এই যে স্টকের একটা জায়গা, এই জায়গাটাকে গার্ড দেওয়ার জন্য এই যে 2 জন আহত লোক পড়ে আছে, শুধু এদেরকে রেখে যাওয়া কিন্তু আমার জন্য ভুল, এটা আমি জানতাম। তারপরও মনে মনে চাইলাম যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ইট ওয়াজ অলসো রং অফ মি টু লিভ সিক্রেটলি, আবার লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাওয়াটাও আমার জন্য অবশ্যই ভুল। বাট দ্যাট ইজ হোয়াট আই ডিড, কিন্তু আমি সেটাই করেছিলাম। পালিয়ে গেলাম না থাকলাম? আমি জানলাম পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়া বা চলে যাওয়া আমার জন্য ঠিক হবে না, তারপরও আমি কিন্তু চলে গেলাম। কিভাবে চলে গেলাম? আই ফিল্ড মাই পকেটস উইথ ব্রেড, দেন টুক 2 pistols অ্যান্ড দ্য পাউডার ফর দেম। পাউডার মানে কি? গান পাউডার হ্যাঁ, গান পাউডার, নাকি? পিস্তলের, তাই তো। হোয়েন গ্রে অ্যান্ড মিস্টার ট্রেলওয়েনি ওয়ার হেল্পিং দ্য ক্যাপ্টেন, আই ক্লাইম্ড, দেখো তাহলে ওই যে 2 জন আছে, হ্যাঁ, গ্রে
ওই যে গ্রে আর আমি গেছিলাম ডাক্তারকে আনতে, অন্য আরেকজন আছে আবার, কি মিস্টার ট্রিলানওয়ে, হ্যাঁ ট্রেলানি। হ্যাঁ ট্রিলানি, যেটা ওয়ার হেল্পিং দ্য ক্যাপ্টেন, ওরা ওদিকে হেল্প করতেছে, ঠিক ওই সময় আমি লুকিয়ে লুকিয়ে কি করলাম, আই ক্লাইম্ব কুইকলি আউট অফ দ্য স্টকেড অ্যান্ড র্যান ইনটু দ্য ফরেস্ট, আমিও বনের ভিতর পালিয়ে গেলাম। কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আমি এটা মূলত দিছিলাম যে ওখানে যে পাইরেট, একদিকে মনে হয় যেন এটা ডাকাতির কাহিনী, অন্যদিকে মনে হয় যুদ্ধের কাহিনী। হ্যাঁ এজন্য স্যার আপনার কাছে দিছিলাম এটা। হ্যাঁ, এটা আসলে যুদ্ধ, যুদ্ধ তো হয়েছে ডাকাত দলের মধ্যে, কিন্তু এটা কোনো দেশীয় যুদ্ধ না, ঠিক আছে তো, এরকম কিছু কোনো উপন্যাসের অংশ বিধায় এরকমটা ছোট একটা অংশ তুলে দিয়েছে এই। আচ্ছা, কি বোঝা গেল? জি স্যার। স্যার এরকম বাইরের উপন্যাস থেকে যদি কোশ্চেন হয় তখন তো আমরা পুরো গল্পটা থেকে আর অ্যান্সার করতে পারবো না। তোমাকে কি পুরো গল্প থেকে আনসার করতে বলবে? না, কিন্তু মানে এর একটু মানে অর্ধেক বুঝা বুঝা মনে হয় না, তোমার এটা যে দরকার নেই ফুল তো। গল্পটা জানা থাকলে, যেমন গার্ডেন পার্টিটা জানতাম ওই ক্ষেত্রে আমি লিখতে পারি, কেন কিন্তু এই গল্পটা গার্ডেন তো পার্টির হাফ, পুরোটা দরকার কি? তো গার্ডেন, বুঝতে একটু প্রবলেম হয়। আমাকে বলতে দাও, বলতে দাও, আমি বুঝেছি তো, কিন্তু তোমাকে তো এর বাইরে কোশ্চেন করবে না, তোমার ওটা বোঝার দরকার আছে? বলো। না না না, কোশ্চেন তো এখান থেকে আসবে। হ্যাঁ, তাহলে তোমার ওটা বোঝার দরকার কি? তোমাকে যা বলা হয়েছে তার ভিতর থেকে আনসার করতে হবে, সেটা এক লাইনে আনসার হোক আর 3 লাইনে আনসার হোক। তোমার আমি রিডিং স্কিলস দেখবো যে তুমি পড়ে বোঝো কিনা। তোমাকে তো আর বিশাল করে 3 পেজ লিখতে বলা হয়নি নাকি? তোমার এখানে কোশ্চেন যা চেয়েছিস তাই দিয়ে তুমি উত্তর করবা। যেমন আমরা যেটা পড়লাম যে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন হোয়েন দে কাম ব্যাক ইনটু দ্য হাউস, তাহলে এইটুকুর জন্য তোমাকে কি পুরো উপন্যাস বুঝতে হবে এখন? বলো। এই না, এই জিনিসটা এইখানেই আছে। তাহলে কেন এবার হচ্ছে হাউ এটা মেনি অফ শুরুর দেম ওয়্যার দিকে। ডেড অ্যান্ড ওন্ডেড, কতজন মারা গিয়েছিল এবং কতজন ডেড হয়েছিল, এই সরি ওন্ডেড হয়েছিল, এর জন্য কি তোমাকে পুরো উপন্যাস পড়তে হবে? না স্যার। তাহলে কেন ওগুলো ভাবতেছো? এর জন্য কি তোমাকে এখন 3 পেজ আনসার করতে হবে? এই প্রশ্নের উত্তরে কি 3 পেজ লেখা যাবে? যে স্যার শর্ট কোশ্চেন তো হাফ না পেজ 1.5 পেজ না লিখলে মার্ক দিবে না স্যারে। তোমাকে বলা হয়েছে কয়জন মারা গেছে আর কয়জন আহত হয়েছে, এর থেকে তুমি এখন 5 পেজ লিখবে কেমন করে? বলে স্যার এটা তো তাহলে ব্রিফ কোশ্চেনের মতো লাগতেছে। তোমার ব্রিফ কোশ্চেন লাগুক আর চাইলে তোমার লেখা শর্ট যাবে। কোশ্চেন লাগুক, হ্যাঁ তোমার মার্ক যাই হোক, তোমাকে রিডিং স্কিলস বলা হয়েছে, তুমি পড়ে কি বুঝেছো সেটার যতটুকু শর্টে পারবা তুমি এক্সাক্ট আনসার দিবা। এখন তুমি আজগুবি যদি পুরো প্যাসেজ তুলে তুমি মনে করো স্যার হাফ পেজ না হলে 1 পেজ না হলে তো স্যার মার্ক দিবে না। স্যাররা কি বোকা নাকি? হ্যাঁ বলো। তোমাকে, তুমি যা বোকা স্যাররা কি সেরকম বোকা যে তোমাকে হাফ পেজ 1.5 পেজ না লিখলে মার্ক দিবে না? স্যাররা কি জানে না তোমার না থেকে কি স্যার। চাচ্ছি আমি? তাহলে আমি খাতা দেখবো, আমি বুঝবো না, তুমি বুঝবা স্টুডেন্ট, মানে তোমরা আমাদের থেকে বেশি বুঝো। যেখানে আমি তোমাকে পড়াচ্ছি, তোমার থেকে হাজার হাজার বই পড়ে ফেলেছি, সেই নাকি আমি বুঝবো না যে তোমাকে কি মার্ক করতে হবে? বলো, এত বোকা তোমরা না আমরা? বলো তো কে আসলে বোকা? আমার তো মাঝে মনে হয় যে মানে টিচারদেরকে তোমরা বোকাই মনে করো, কি মনে হয় তাই নাকি? আমার কাছে মনে হয় যে না 90% স্যার। স্টুডেন্ট টিচারদেরকে বোকা মনে করে, যার কাছে পড়তেছে তাকেই বোকা মনে করে। হ্যাঁ, আমরা হয়তো বা কিছু দায়বদ্ধতার কারণে পাস মার্ক এটা ওটা যে কোনো ভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা মনে করো না যে টিচাররা বোকা। তোমার একটা চোখে জাস্ট এক পলক ফেললে তোমার নাম্বার আমি বলে দিতে পারবো যে তুমি কি লিখছো। এই জন্য না, এত কিছু না তো। তোমাকে অনেকে স্যার 2 লাইন হয়ে যাচ্ছে, 1 সেন্টেন্স হয়ে যাচ্ছে, মার্ক কি স্যার দিবে 4? হ্যাঁ, তোমার কোশ্চেন অনুসারে তুমি আনসার করবা। তুমি আজগুবি লেখা থাকলেই বরং তুমি যদি 5 পেজও লেখো তোমাকে আমি 1 মার্কও দিতে পারতেছি না। এইটা তোমাদের তো মাঝে মাঝে আমি কিছু কিছু মানে শেয়ার করেছি খাতা, কখনো করেছি যে খাতা ফার্স্ট ইয়ারে দেখা হয়? জি স্যার। জি হ্যাঁ, স্যার। কি আজগুবি লেখে ওইগুলো লেখা, তোমাকে এক্সাক্ট লেখো, আমি তোমাকে মার্ক দিব। কারণ এখানে হাউ মেনি অফ দেম ওয়ার ডেড, কয়জন মারা গেছে আর কয়জন আহত হয়েছে। বলছে হোয়াট ওয়াজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড হোয়াট ডিড দ্য ডক্টর অ্যাডভাইজ হিম, তাই তো? হোয়াট ওয়াজ অ্যাবাউট দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনের অবস্থা কি ছিল? ক্যাপ্টেন আহত হয়েছিল, তার ডেড মানে ওন্ডগুলো ব্যাড ছিল কিন্তু ডেঞ্জারাস নয়। আর ডাক্তার তাকে কি অ্যাডভাইস করলো যে বেশি নড়াচড়া করা যাবে না, হাঁটা যাবে না, আর প্রয়োজন না হলে কথা প্রয়োজন বলা না যাবে হলে কথা বলা যাবে না। কথা বলা যাবে। দেখো প্যাসেজটা পড়ে তো আমার এর ভিতরে আমার কি পুরো গল্প জানার দরকার আছে উত্তর করার জন্য? হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্য হাউস, বাড়ির অবস্থা কি? বাড়ির ভিতরটা ছিল খুব গরম আর চারিদিকে রক্তের গন্ধ, কারণ কয়েকজন লোক এখানে মারা পড়ে আছে। দেখো তো প্যাসেজটা পড়ার পর কি এখন যে কোনো কোশ্চেন বললে তোমার মাথায় আসতেছে না? তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ডক্টর ডিড আফটার ডিনার, ডিনারের পর কি করলো? সে তার হ্যাট পিস্তল শর্ট নিয়ে সে বনের ভিতর পালিয়ে গেল, মানে পালিয়ে গেল না, ঠিক চলে গেল, এইটুকুই তো। তো তার পকেটে তার ম্যাপটা নিল। হোয়াট ওয়াজ দ্য অথর্স আইডিয়া, অথর্সের আইডিয়া কি ছিল? সে ভাবলো আমাকে এখান থেকে পালাতে হবে নাকি, আর পালানোর জন্য আমাকে ওই বেন গান্সের বোর্ডটা নিতে হবে।
এবার বলছে বাই হুইচ দ্য অথর ফিল্ড হিজ পকেট, পকেটে কি কি নিল, কিছু ব্রেড নিল, সাথে সাথে সে পিস্তল এবং পাউডারও নিল। এবার অথর্সের ভিউ কি ছিল পালিয়ে যাওয়া নিয়ে, সে ভাবছিল যে এটা আমার ঠিক হবে না ইত্যাদি ইত্যাদি, তারপরও সে পালালো নাকি? হ্যাঁ, যে সে জাজ করতেছিল যে আমার কি পালানো ঠিক হবে, এটা কি ঠিক কাজ হবে, তারপরও সে ভাবলো যা হয় হবে, আমি পালাবো, শেষে সে পালিয়ে গেল। এই যে এই তো, এখানে তো বেশি কিছু নাই, শুধু একটু মাথা ঠান্ডা করে তোমার রিডিং স্কিলস, এখানেই তো বললাম যে রিডিং স্কিলস ডেভেলপ করার জন্য পড়ার প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। আর তোমরা যে ভাবো যদি যে পরীক্ষায় তো কমন আসবে এই জন্য পড়বো না, তাহলে প্র্যাকটিসটা কখনোই হবে না। তোমরা যা করবা তাতেই তোমার রিডিং স্কিলস এর প্র্যাকটিস হয়ে যাবে। তুমি নিউজ পেপার পড়ো, তুমি কোনো উপন্যাস পড়ো, তুমি কোনো গল্প পড়ো, তোমার এই প্যাসেজগুলো না পড়লেও চলবে। এই প্যাসেজ কি পড়াই লাগতো যদি পরীক্ষায় আসতো? বলো, যদি তুমি রিডিং স্কিলস ভালো হতা, এটা কি কমন পাওয়া লাগতো? এই প্যাসেজ কি কমন পাওয়ার দরকার আছে? না। হ্যাঁ, তুমি যদি পড়তে পারো, পড়ে যদি একটা জিনিস বুঝতে পারো, তাহলে তোমার তো প্যাসেজ কমন পাওয়া লাগবে না, তুমি তো পড়ে বুঝেছোই, অতএব সেভাবে তুমি আনসারও করতে পারবা। এই জন্য তুমি যা পড়বা রিডিং স্কিলস এর জন্য আলাদা কোনো বই বা এরকম বিষয় না, তুমি যা পড়বা, নিউজ পেপার পড়ো, স্টোরি পড়ো, নভেল পড়ো, তাই না, যা কিছু পড়বা তাই তোমার রিডিং স্কিলস এর মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বুঝতে পেরেছো সবাই? অতএব স্যার কোন বই থেকে পড়া দিচ্ছে, কি পড়া দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, এইগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ তোমার কোশ্চেন আনসার ওইটুকুর ভিতরে হবে, এবং ওইটুকুর যদি এক লাইনে যদি আনসার হয় তো এক লাইনই যথেষ্ট 4 মার্কের জন্য। এর জন্য তোমাকে অনেক বেশি লিখতে হবে। স্যার কত পেজ লিখবো, অনেকে প্রশ্ন, স্যার কত পেজ লিখবো, এই কথাটা যে আমি কতবার বলি, তারপরও সবার কাছে এই মেসেজটা পৌঁছায় না, কারণ সবাই ক্লাসগুলো করে না। আর করলেও হয়তো অনেকে টেনে টেনে করে, অনেক সময় যে মনে করে যে টেক্সটের বাইরে স্যার যে কথাগুলো বলে ওগুলো আমার প্রয়োজন নাই, তাহলে আমি কথাগুলো কেন বলবো বলো তো? বলো, যদি আমার এই যে আমি যে কথাটুকু বললাম, এইটুকু কি প্রয়োজনীয় কথা না? হুম? জি স্যার। নাকি মনে হয় যে স্যার শুধু হুদাই কথা বললো, অতএব তুমি নাই লাইভ ক্লাস আছো তাই তুমি কথাগুলো শুনলা, যারা রেকর্ড ক্লাসে থাকবে তারা ভাববে দূর এই কথাগুলো শুনে লাভ নাই, দিবে টান, টেনে গিয়ে আবার যেখান থেকে পড়াচ্ছে সেখানে আবার দেখবে, তাহলে মাঝখান যে কথাগুলো বললাম এগুলো তারা শুনলোই না, দিয়ে দেখা যাচ্ছে ওই যে কথাগুলো বলেছি এ সবার কাছে পৌঁছাচ্ছে না। দেখবা যে পরীক্ষার আগের দিনও বলবে স্যার পার্ট বি এর জন্য কত পেজ লিখবো স্যার, কতটুকু লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, এই প্রশ্ন চলতেই থাকবে, তাহলে শেষেরটা বাদ দিবা, কেটে দিব। আচ্ছা, কি কথা বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে আর কারো কোনো প্যাসেজ? এনিওয়ান এলস? 1 মিনিট সময় দিলাম, যদি কারো কথা থাকে বলো। আজকে ক্লাস শেষের দিকে আমাকে কেউ একটু মনে করাই দিবা, আমি নিব, হ্যাঁ, স্ক্রিনশট নিব। সেই কিছু ভাইরাস আবার ঢুকে 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 পড়ছে ক্লাসে, বুঝতে পেরেছো, যারা ক্লাস মিস করা ভাইরাস। আচ্ছা, তাহলে আমি কি টপিক চেঞ্জ করব? হুম, জি স্যার করেন করেন। স্যার। হ্যাঁ, মেঘলা আক্তার বলো, কিছু বলবা, হাত তুলেছো? আচ্ছা, তাহলে এটা আমি আলাদা করে দিলাম, যেহেতু রিডিং স্কিলসে দিব, ভিডিওটা স্টপ করে দিলাম, হ্যাঁ।